হ্যাঁ, হ্যাঁ। আজকে আমাদের হাতে একটা দারুণ গল্প আছে আলোচনার জন্য। ছোট কিন্তু মানে একেবারে হাড় হিম করা একটা গল্প। নাম দ্য লাস্ট প্যাসেঞ্জার। হ্যাঁ, আপাতদৃষ্টিতে এটা একটা খুব সাধারণ ভূতের গল্প মনে হতে পারে। একটা বাস, রাতের বেলা, একজন যাত্রী। কিন্তু আমরা একটু গভীরে গিয়ে দেখব কিভাবে খুব সাধারণ জিনিস দিয়ে একটা অসাধারণ ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। ঠিক, আমাদের লক্ষ্যটাও সেটাই। শুধু গল্পটা বলা নয়, বরং ভয় তৈরির পেছনের কৌশলগুলো একটু ব্যবচ্ছেদ করা। একদম। চলুন তাহলে শুরু করা যাক। গল্পের শুরুটা তো খুব পরিচিত একটা দৃশ্য দিয়ে। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, রাত প্রায় 11:30 আর একটা ইয়ে নির্জন বাসস্টপ। এই চেনা ছকটা এখানে এতটা কাজ করলো কেন? এটা একটা দারুণ প্রশ্ন। কারণ হরর গল্পে পরিচিত পরিবেশ ব্যবহার করাটা মানে একদিকে যেমন দর্শককে সহজে গল্পের ভেতরে টেনে নেয়, তেমনি অন্যদিকে ব্যাপারটা একঘেয়ে হয়ে যাওয়ার ভয় থাকে। ক্লিশে হয়ে যাওয়ার ভয়, তাই তো? হ্যাঁ, কিন্তু এরই গল্পে লেখক যেটা করেছেন, তিনি এই পরিচিত পরিবেশের মধ্যেই একটা ছোট্ট অস্বাভাবিকতার বীজ বুনে দিয়েছেন। আর সেটা হলো চালকের প্রাথমিক দ্বিধা। ঠিক এই পয়েন্টটাতেই আমি আসছিলাম। চালক কিন্তু বাসটা প্রায় না থামিয়েই চলে যাচ্ছিল। তার মনে প্রথম থেকেই একটা খটকা লেগেছে। এই সামান্য ডিটেলটা কি পুরো গল্পের সুরটা বেঁধে দেয় না? একদম। ওই দ্বিধাই হল প্রথম সতর্ক সংকেত। এটা আমাদের অবচেতন মনে বলে দেয় যে চালক এমন কিছু অনুভব করছে যা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না। হুম। এরপর যখন মহিলা পুতুলের মতো ভঙ্গিতে হাত তোলে, তখন ব্যাপারটা আরও পরিষ্কার হয়। লেখক কিন্তু বলেননি যে মহিলার হাঁটা চলা অস্বাভাবিক। তিনি একটা নির্দিষ্ট উপমা ব্যবহার করেছেন, পুতুলের মতো। এই শব্দটাতেই তো কেমন একটা অস্বস্তি আছে। যান্ত্রিক, প্রাণহীন একটা ছবি তৈরি হয়। ঠিক তাই, যা মানুষের স্বাভাবিক নড়াচড়া থেকে একেবারে আলাদা। এখানেই গল্পটা আমাদের বুঝিয়ে দিচ্ছে যে এই চরিত্রটা হয়তো পুরোপুরি মানুষ নয়, কিন্তু সরাসরি কিছু বলছে না। তার মানে পরিবেশটা পরিচিত হলেও ভেতরের চরিত্রগুলোর আচরণে প্রথম থেকেই একটা ছন্দপতন ঘটানো হচ্ছে। আচ্ছা, মহিলা তো বাসে উঠল, কিন্তু বাসের ভেতরেও তো রহস্যটা ঘনীভূত হতে শুরু করলো। হ্যাঁ, এবং এখানে ভয়টা তৈরি হচ্ছে শব্দ আর নীরবতার বৈপরীত্য দিয়ে। মহিলাটি বাসে ওঠার সময় কোনো শব্দ হয় না, যা প্রায় অসম্ভব। একদম। আর তারপর তো কন্ডাক্টর রবি যখন ভাড়া চাইতে গেল। সে পুরোপুরি নীরব। ভাড়া চাওয়ার জবাবে সে শুধু বাইরের বৃষ্টির দিকে আঙ্গুল দেখায়। এই নীরবতাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ একটা চিৎকারের চেয়েও নীরবতা অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে। কেন? কারণ নীরবতা একটা শূন্যস্থান তৈরি করে, আর আমাদের মস্তিষ্ক সেই শূন্যস্থানটা নিজের সবচেয়ে বড় ভয় দিয়ে পূরণ করার চেষ্টা করে। আর তার ওই বৃষ্টির দিকে আঙুল দেখানো, ওটার কি কোনো গভীর মানে আছে? আমার তো মনে হয় আছে। আমরা গল্পের শেষে গিয়ে জানতে পারি যে ওই মহিলার মৃত্যুও এক বৃষ্টির রাতেই হয়েছিল। তাই তার ওই ইঙ্গিতটা আসলে নিজের পরিণতির দিকেই একটা মারমাত্মিক ইশারা। বাহ, এটা তো আমি এভাবে ভাবিনি। মানে সে বলতে চাইছে আমার ভাড়া ওই বৃষ্টির মধ্যেই দেওয়া হয়ে গেছে। হয়তো এটা এক ধরনের কাব্যিক পূর্বাভাস, যা গল্পের শেষে গিয়ে একটা সম্পূর্ণ নতুন মাত্রা যোগ করে। তবে চালকের প্রতিক্রিয়াটা আমার কাছে বেশ বাস্তব মনে হয়েছে। সে রোডিকে বলে, ছেড়ে দে, হয়তো ভয় পেয়েছে। এই যে একটা অস্বাভাবিক ঘটনাকে জোর করে স্বাভাবিক যুক্তির আওতায় আনার চেষ্টা। অবশ্যই, এটা মানুষের একটা সাধারণ প্রবণতা। মনোবিজ্ঞানে একে নর্মালাইজেশন বায়াস বলে। যখন আমাদের সামনে এমন কিছু ঘটে যা আমাদের চেনা জগতের নিয়মের বাইরে, আমরা তাকে একটা পরিচিত কাঠামোতে ফেলতে চাই, কারণ অজানা ভয়ঙ্কর। আর সেই স্বস্তিটা কর্পূরের মতো উবে যায় যখন বাসটা চলতে শুরু করে। হুম। চালক আয়নায় দেখছে মহিলা স্থির বসে আছে, মুখ চুলে ঢাকা। আর সে ক্রমাগত অনুভব করছে কেউ যেন তার ঘাড়ে তাকিয়ে আছে। এই অদৃশ্য দৃষ্টির অনুভূতিটা কিন্তু শারীরিক বিপদের চেয়েও বেশি অস্বস্তিকর। কারণ এটা আমাদের একটা আদিম ভয়কে জাগিয়ে তোলে, শিকার হয়ে যাওয়ার ভয়। জঙ্গলে আমাদের পূর্বপুরুষরা যেমন সতর্ক থাকত কোনো শিকারী প্রাণী লুকিয়ে দেখছে কিনা। রাইট। গল্পে যখন চালক এই অদৃশ্য দৃষ্টি অনুভব করে, তখন সে আর চালক থাকে না, সে শিকারে পরিণত হয়। আর শিকারী কে তা সে জানে না। এই অজানা পরিচয়টাই ভয়কে বহুগুণ বাড়িয়ে তোলে। এরপর বাসটা একটা গর্তে ধাক্কা খায়। সবাই ঝাঁকুনি খায়, কিন্তু মহিলাটি এক চুলো নড়ে না। এটাও একটা বড় সংকেত।
কিন্তু আমার মতে গল্পের আসল টার্নিং পয়েন্ট হলো এর ঠিক পরের আবিষ্কারটা। সম্পূর্ণ শুকনো আসনটা। হ্যাঁ, রবি যখন ফিসফিস করে চালককে বলে, ভাই ওর কাপড় তো ভেজা ছিল, এখন দেখেন, ওই মুহূর্তটা আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। একদম। এর আগ পর্যন্ত সবকিছুকে হয়তো মনের ভুল, চোখের ভুল বা বিভ্রম বলে উড়িয়ে দেওয়া যেত, কিন্তু এটা একটা বাস্তব শারীরিক প্রমাণ যা প্রকৃতির নিয়মকে লঙ্ঘন করছে। ঠিক তাই। এই শুকনো সিট হলো গল্পের সেই বিন্দু যেখানে সমস্ত সন্দেহ আর অবিশ্বাস দূর হয়ে যায়। এটা একটা অকাট্য প্রমাণ। আর লক্ষ্য করুন প্রমাণটা কত সাধারণ একটা জিনিস, একটা ভেজা সিট। কোনো ভৌতিক চিৎকার নয়, কোনো ভেসে থাকা বস্তু নয়। একদম। এই সাধারণ জিনিসের মাধ্যমে অতিপ্রাকৃতকে প্রতিষ্ঠা করাটা গল্পটাকে আরও বেশি বিশ্বাসযোগ্য আর ভয়ঙ্কর করে তোলে। ভয়টা তখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে যায়। রবি আর চালকের ওই ফিসফিসানিটাও দারুণভাবে সাসপেন্স তৈরি করে। ভয়টা এখন আর চালকের একার নয়, ভাগাভাগি হয়ে গেছে। এবং এই যৌথ ভয় থেকেই চূড়ান্ত আতঙ্কটা জন্ম নেয়। কারণ এখন আর পালানোর বা যুক্তি দিয়ে নিজেকে ভোলানোর কোনো জায়গা নেই। আর তারপরেই বাসের আলো নিভে যায়। অন্ধকারে শুধু একটা শব্দ, কারো এগিয়ে আসার পায়ের আওয়াজ। এটাই তো মনস্তাত্ত্বিক হররের সৌন্দর্য। আলো নিভে যাওয়ার পর ওই কয়েক মুহূর্তের নীরবতা আর শুধু পদক্ষেপের শব্দ আমাদের কল্পনা তখন সবচেয়ে ভয়ঙ্কর ছবিগুলো আঁকতে শুরু করে। আর আলো জ্বলে উঠলে আমরা যা দেখি তা আমাদের কল্পনার চেয়েও ভয়ঙ্কর। সেই মুখবিহীন অবয়ব। হ্যাঁ, চালকের ঠিক পাশে দাঁড়িয়ে থাকা মহিলা, যার মুখে চোখ, নাক, ঠোঁট কিছুই নেই, শুধু মসৃণ চামড়া। আপনি আদিম ভয়ের কথা বলছিলেন, আমার মনে হয় এটা তার চূড়ান্ত রূপ। ঠিক, কারণ মুখ হলো যোগাযোগের মাধ্যম। আমরা মুখ দেখে আবেগ পড়ি, সংযোগ স্থাপন করি। একটা মুখবিহীন অবয়ব তাই চূড়ান্ত বিচ্ছিন্নতার প্রতীক। সে শুধু পরিচয়হীন নয়, সে সংযোগহীন। তার সাথে কোনো রকম মানবিক আদান প্রদান সম্ভব নয়। একদম। এই ভয়টা শুধু ভূতের ভয় নয়, এটা হলো সম্পূর্ণ একা হয়ে যাওয়ার ভয়, মানবতা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ভয়। আর তার কণ্ঠস্বর অনেক মানুষের সম্মিলিত আওয়াজের মতো। এটা শোনার পর আমার মনে হয়েছিল এটা শুধু একজন মহিলার আত্মা নয়, এটা যেন ওই জায়গাটার যন্ত্রণা কথা বলছে। চমৎকার বলেছেন। এই কণ্ঠস্বর তাকে একজন ব্যক্তি থেকে একটা ধারণায় পরিণত করে। সে আর নিছক একজন ভূত থাকে না, সে হয়ে ওঠে ওই স্থানের পুঞ্জীভূত যন্ত্রণা। আর তার সতর্কবাণী, তোমাদের পাথুরি চোখে থামা উচিত হয়নি, ওখানে এখন আর কেউ অপেক্ষা করে না। এটা কোনো হুমকি নয়, না, এটা একটা মর্মান্তিক ঘোষণা। সেই শেষ অপেক্ষারত যাত্রী, আর তার অপেক্ষার পালা কোনো দিন শেষ হবে না। গল্পটা এখানে শেষ হয়ে গেলে একটা দারুণ ভৌতিক গল্প হতো, কিন্তু লেখক এখানেই থামেননি। এর পরের অংশটা, মানে পুলিশ স্টেশনের দৃশ্যটা, আমার মতে গল্পটাকে একটা অন্য স্তরে নিয়ে গেছে। হ্যাঁ, কারণ ওই অংশটা ভয়টাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেয়। চালক আর কন্ডাক্টর যখন থানায় যায়, তারা আশা করে যে আইন বা যুক্তি দিয়ে এর কোনো সমাধান হবে। কিন্তু তারা কি দেখে? তারা দেখে পুলিশ অফিসারের ক্লান্ত মুখ আর একটা দীর্ঘশ্বাস। তিনি শুধু একটা পুরনো ছবি দেখিয়ে বলেন, এই নিয়ে তোমরা এই বছরের পঞ্চম বাসকর্মী হলে। এই প্রতিক্রিয়াটা ভূতের চেয়েও বেশি ভয়ঙ্কর নয় কি? এটা যেন বলছে যে এই ভয়টা এখন সিস্টেমের একটা অংশ হয়ে গেছে। এক কথায় অসাধারণ একটি পর্যবেক্ষণ। পুলিশ হলো আমাদের সমাজের যুক্তি আর শৃঙ্খলার প্রতীক। যখন সেই প্রতীকই একটা অতিপ্রাকৃত ঘটনাকে রুটিন ফাইলওয়ার্ক হিসেবে মেনে নেয়, তখন বুঝতে হবে যে ভয়টা আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ঠিক, এটা দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। ওই অফিসারের দীর্ঘশ্বাস আমাদের বুঝিয়ে দেয় যে এই গল্পের দানবটা জিতে গেছে। সে এখন আর তদন্তের বিষয় নয়, রিপোর্টের বিষয়। আর এভাবেই একটা ব্যক্তিগত ভয়ঙ্কর অভিজ্ঞতা একটা প্রতিষ্ঠিত কিংবদন্তিতে পরিণত হয়। কিন্তু গল্পের শেষ মোচড়টা, সেটা তো বাকিই ছিল। ওই লোক মুখে ফেরা কথাটা। হ্যাঁ, যদি কোনো বাস ওই সময়ে পাথরিচকে না থামে, তাহলে বটগাছের পাতার ভেতর থেকে একটা ক্ষীণ কণ্ঠস্বর ভেসে আসে, দাঁড়াও, আমাকে ফেলে যেও না। এটা তো একটা নিখুঁত ফাঁদ। এর থেকে তো বেরোনোর কোনো উপায় নেই। এটাই কিংবদন্তিকে অমর করে দেয়। এটা একটা উভয়সঙ্গত বা ক্যাচ-22 পরিস্থিতি তৈরি করে। বাস থামালে সেই মুখবিহীন সত্তার মুখোমুখি হতে হবে। আর না থামালে সেই অতৃপ্ত আত্মার করুণ আকুতি তাড়া করে বেড়াবে। কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়ার উপায় নেই। একদম।
এর ফলে পাথরিচক এবং রাত 11:15 এই জায়গা সময়টা চিরকালের জন্য অভিশপ্ত হয়ে যায়। কিংবদন্তি এভাবেই বেঁচে থাকে, কারণ এর কোনো সমাধান নেই। তাহলে সব মিলিয়ে আমরা দেখলাম দ্য লাস্ট প্যাসেঞ্জার শুধু ভয় দেখানোর জন্য ভয় দেখায় না। এটা খুব সচেতনভাবে পরিচিত পরিবেশ, মনস্তাত্ত্বিক চাপ আর সবশেষে একটা সমাধানহীন কিংবদন্তি তৈরি করে আমাদের অস্বস্তির গভীরে পৌঁছে দেয়। ঠিক। আর গল্পটার শেষে আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। একটা জায়গাকে ঠিক কী ভৌতিক বানায়? সেখানে ঘটে যাওয়া কোনো মর্মান্তিক ঘটনা, নাকি সে ঘটনাকে ঘিরে তৈরি হওয়া আমাদের গল্পগুলো? মানে পাথরিচকের ভয়টা কি ওই মহিলার অতৃপ্ত আত্মার জন্য, নাকি সেই আত্মার তৈরি করা উভয় সংকটের জন্য, যা প্রত্যেক নতুন মানুষকে সেই ট্র্যাজেডির অংশ হতে বাধ্য করে? হয়তো ভয়টা সেখানেই, যখন একটা গল্প আমাদের বিভূরাধিকার কেড়ে নেয়, যখন আমরা কিংবদন্তির অংশ হয়ে যেতে বাধ্য হই। হয়তো তাই এই গল্পটা আমাদের ভাবতে বাধ্য করে যে কিছু কিছু গল্প হয়তো শেষ হওয়ার জন্য লেখা হয় না। কিছু গল্প শুধু চলতেই থাকে, এক বাস থেকে অন্য বাসে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে, আর সেই চলমানতাই হয়তো সবচেয়ে বড় ভয়।